গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা গত কয়েকটা ক্লাস জুড়ে তোমাদের বইতে যে দশম অধ্যায় রয়েছে কি না, দক্ষিণ আমেরিকা মহাদেশ, সেই দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে কিন্তু কয়েকটি ক্লাস তোমাদের সাথে শুরু করেছিল। ইতিমধ্যেই আমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে জেনেছি তোমাদের মনে আছে? মনে আছে, বলো তো। ভেরি গুড। দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক অঞ্চল সম্পর্কে জেনেছি। এছাড়া দক্ষিণ আমেরিকার নদ নদী সম্পর্কেও আমরা বিস্তারিত জেনেছি, এবং দক্ষিণ আমেরিকার যে জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি, সে কারণ সম্পর্কেও কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি। আজকে এর যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হলো এই জলবায়ু সম্পর্কিতই কিন্তু, হ্যাঁ। অর্থাৎ দক্ষিণ আমেরিকায় প্রধান প্রধান যে জলবায়ুগুলো রয়েছে, সেগুলো তো আলোচনা করবোই তোমাদের সাথে। তার সাথে সেই জলবায়ুর সাথে সেখানকার স্বাভাবিক উদ্ভিদের কি সম্পর্ক রয়েছে। এক কথায়, দক্ষিণ আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তার সাথে সাথে তোমরা ইতিমধ্যেই পড়েছো যে পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম কি। কি বলতো? ভেরি গুড। সেলভা অরণ্য, তাই না? আমরা সেই সেলভা অরণ্য সম্পর্কেও কিন্তু আজকে কয়েকটি ছোট বিষয় সম্পর্কে কিন্তু জানার চেষ্টা করব। ঠিক আছে? তার আগে গত ক্লাসে তোমরা বলে নদ নদী জেনেছো, প্রাকৃতিক অঞ্চল জেনেছো, জলবায়ু বৈচিত্র্যের কারণ জেনেছো। এখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞাসা করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, বলো তো, আয়তনের দিক থেকে এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই মহাদেশটির পৃথিবীর কততম? বাহ, খুব ভালো বলেছো যে চতুর্থ বৃহত্তম মহাদেশ কিন্তু হলো দক্ষিণ আমেরিকা। যদি তোমাদের প্রশ্ন আসে যে তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কি, তখন তোমরা কি বলবে? ভেরি গুড, তখন তোমরা বলবে যে তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কিন্তু হলো উত্তর আমেরিকা। দেখো, উত্তর আমেরিকা সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যেই গত ক্লাসে বা গত চ্যাপ্টারতে জেনে এসেছি। নবম চ্যাপ্টারে, দশম চ্যাপ্টারে আমরা উত্তর আমেরিকা পড়ছি। এই যে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা, এই দুটিকে ভাগ করেছে কোন খাল? ভেরি গুড, পানামা খাল। আর এই পানামা খালটা কত সালে খনন করা হয়েছিল? 1914 সালে কিন্তু পানামা যোজক কেটে কিন্তু পানামা খাল নির্মিত করা হয়। দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা, এই মহাদেশটির কথা কিন্তু মানুষ আজ থেকে 500 বছর আগে কিন্তু তেমন ভাবে কেউ জানতো না। কার দ্বারা বা কে এই মহাদেশটি আবিষ্কার করেছেন এবং কবে, বলতো? ভেরি গুড। 1501 খ্রিস্টাব্দে আমেরিকো ভেসপুজি নামে একজন পর্তুগিজ নাবিক, তার নাম অনুসারেই কিন্তু এই মহাদেশটির নামকরণ করা হয়। কি মহাদেশ? না, আমেরিকা মহাদেশ। এবারে এই আমেরিকা মহাদেশের যে কিছুটা অংশ ভাষাগত কিন্তু একটা ঐক্যতা লক্ষ্য করা যায়। সেই কারণে সরি, সেই কারণে একে কিন্তু লাতিন আমেরিকা বলা হয়। তোমরা আমাকে বলবে কোন কোন অঞ্চলকে একসাথে লাতিন আমেরিকা বলা হয়? দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে কিন্তু একসাথে কি বলা হয় বলতো? লাতিন আমেরিকা। তাই তো? দেখো, ইউরোপের অধিবাসীগণ দ্বারা এই অঞ্চলে কিন্তু একসময় ইউরোপদের ঔপনিবেশিক ছিল। ফলে সেখানকার ভাষা ইউরোপিয়ানদের সাথে কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যায়। বুঝতে পেরেছো? ভেরি গুড। দক্ষিণ আমেরিকার প্রধান যে নদী, সে নদীর নাম কি? ভেরি গুড, আমাজন নদী, তাই না? দেখো, এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম নদী। যদি বলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি, তখন তোমরা কি বলবে? নীল নদ, তাই তো? তাহলে আয়তনে কিন্তু দীর্ঘতম হচ্ছে নীল নদ, এবং জল বাহন বা জল ধারণের ক্ষমতা, চওড়া ইত্যাদির দিক থেকে কিন্তু পৃথিবীর বৃহত্তম যে নদী, তার নাম কিন্তু হলো আমাজন নদী। এই উত্তর আমেরিকা মহাদেশের যে উচ্চতম শৃঙ্গ, তার নাম কি বলতো? ভেরি গুড, অ্যাকনকাগুয়া। আন্দিজ পর্বতের এই অ্যাকনকাগুয়া গুহা হলো কিন্তু দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। এবারে তোমরা আমাকে বলো, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? দীর্ঘতম আন্দিজ পর্বতমালা, যেটা কিন্তু দক্ষিণ আমেরিকার একেবারে উত্তর থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ,
একদম দক্ষিণ যেন হর্ন অন্তরীপ রয়েছে সেই অবধি কিন্তু পুরো পশ্চিম প্রান্তটাই কি রয়েছে না এই আন্দিজ পর্বতমালা রয়েছে এবং এটি পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। দক্ষিণ আমেরিকায় বর্তমানে দেশের সংখ্যা কয়টি বলতো? ভেরি গুড, 13টি। এর মধ্যে বৃহত্তম যে দেশ তার নাম কিন্তু তোমরা সকলেই শুনেছ, কি বলো? ব্রাজিল। ভেরি গুড। তাহলে দক্ষিণ আমেরিকার সব থেকে বড় যে দেশটি তার নাম কিন্তু হলো ব্রাজিল। এছাড়া আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে, চিলি, ভেনেজুয়েলা, কলম্বিয়া এরকম কয়েকটি বিখ্যাত দেশ কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত। দক্ষিণ আমেরিকার চারিদিকে স্টুডেন্ট সমুদ্র দ্বারা কিন্তু ঘেরা, অর্থাৎ জলপথ রয়েছে, জল রয়েছে। বলতো পূর্ব দিকে কোন সাগর রয়েছে? ভেরি গুড। উত্তর পূর্বে কিন্তু রয়েছে আটলান্টিক মহাসাগর এবং মহাদেশটির পশ্চিম প্রান্তে রয়েছে বিখ্যাত প্রশান্ত মহাসাগর। আর দক্ষিণ দিক অর্থাৎ নিচের দিকে কি রয়েছে? কুমেরু মহাসাগর। তাহলে তোমরা দেখলে যে এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই মহাদেশটি কিন্তু প্রায় পুরোটাই সমুদ্র দিয়ে ঘেরা, তাই তো? আচ্ছা, দক্ষিণ আমেরিকার কয়েকটি বিখ্যাত শহরের নাম বলো তো কেউ? ভেরি গুড, রিও ডি জেনেরিও, তাই না? সান্টিয়াগো, মন্টেভিডলো, তারপরে কুইটো, এগুলো কিন্তু হলো দক্ষিণ আমেরিকার কয়েকটি বিখ্যাত বিখ্যাত স্থান। দক্ষিণ আমেরিকার যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য তাকে মূলত আমরা চারটি ভাগে ভাগ করেছিলাম। এক হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, দ্বিতীয় কি না পশ্চিমের সংকীর্ণ উপকূলবর্তী অঞ্চল, এবং 3 নম্বর কি ছিল? পূর্বের উচ্চভূমি। আর লাস্ট ছিল কোনটা না মধ্যভাগের সমভূমি অঞ্চল। এবারে এই যে পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল তোমরা আগেই শুনেছো যে আন্দিজ পর্বতমালা, শুনেছো পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এটি আন্দিজ, এবং এখনকার গোয়া কিন্তু এখানেও অবস্থিত। এই যে পশ্চিমের পার্বত্য অঞ্চল, এইখানে কিন্তু অনেকগুলি মালভূমি অবস্থান করছে। আর এই মালভূমিতে কি বলে বলতো? পর্বত বেষ্টিত মালভূমি, অর্থাৎ চারিদিকে পর্বত রয়েছে, মাঝখানে মালভূমি রয়েছে। আর এখানেই রয়েছে পৃথিবীর উচ্চতম হ্রদ। তোমরা আমাকে সেই হ্রদের নাম বলবে। ভেরি গুড, খুব ভালো বলেছো যে টিটিকাকা হ্রদ হলো পৃথিবীর উচ্চতম হ্রদ, যেটি দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলে অবস্থিত, তাই তো? এবারে এই যে দক্ষিণে পশ্চিমে পার্বত্য অঞ্চল আর পূর্ব দিকে কি রয়েছে না পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর, তাই তো? এই প্রশান্ত মহাসাগর আর পার্বত্য অঞ্চলের মাঝখানে কিন্তু একটা সংকীর্ণ অবস্থান রয়েছে, এটা সমুদ্র তীরবর্তী অঞ্চল, উপকূলবর্তী অঞ্চল বলি আমরা। সেটাই কিন্তু হলো পশ্চিমের সংকীর্ণ উপকূলবর্তী অঞ্চল। এখানেই রয়েছে পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চল। বলতো কোন মরুভূমি সেটি? বলো। ভেরি গুড, আটাখানা মরুভূমি, তাই না? আচ্ছা, পূর্বের উচ্চভূমিকেও কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়। অ্যামাজন নদী রয়েছে, সে অ্যামাজন নদীর উত্তর দিকে এবং দক্ষিণ দিকে। উত্তর দিকে কি রয়েছে না গায়না উচ্চভূমি, এবং দক্ষিণ দিকে কি রয়েছে? ব্রাজিল উচ্চভূমি। এটা হচ্ছে পূর্বের উচ্চভূমি। আর বাদবাকি যে অংশগুলো মধ্যভাগে রয়েছে সেটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু কি রয়েছে বলতো? সমভূমি অঞ্চল, যেটা ওরিনোকো নদী অববাহিকা, আমাজন নদী অববাহিকা, লা প্লাটা নদীর অববাহিকা নিয়ে কিন্তু গঠিত হচ্ছে। মনে থাকবে? আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম যে নদ নদী। বলতো দক্ষিণ আমেরিকার প্রধান নদী তোমরা সকলেই জানো যে আমাজন নদী। এই আমাজন নদী উৎপত্তি কোথায়? আন্দিজ পর্বতে, অর্থাৎ মহাদেশটির পশ্চিম প্রান্তে উৎপন্ন হয়ে নদীটি কিন্তু বহু পথ অতিক্রম করে পূর্বে উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু পতিত হয়েছে। ঠিক আছে, এই আমাজন অববাহিকাকে কেন্দ্র করেই কিন্তু পৃথিবীর যে বৃহত্তম চিরহরিত অরণ্য সেলভা, সেই সেলভা অরণ্য কিন্তু সৃষ্টি হয়েছে। এরপরে ওরিনাকো নদী পড়েছিলাম আমরা। তোমরা বলো তো যে ওরিনাকো নদী কোথায় সৃষ্টি হয়েছে? গায়না উচ্চভূমি থেকে। ভেরি গুড। আচ্ছা, এই যে একটা জলপ্রপাত আছে যেটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, তার নাম কি? অ্যাঞ্জেল জলপ্রপাত। ভেরি গুড। এই অ্যাঞ্জেল জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? ওরিনাকো নদীর উপরে। তাহলে ওরিনাকো নদীর উপরে কিন্তু পৃথিবীর যে উচ্চতম জলপ্রপাত, যার উচ্চতা প্রায় 900 মিটার, সেই অ্যাঞ্জেল জলপ্রপাত কিন্তু ওরিনাকো নদীর উপরে সৃষ্টি হয়েছে।
এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরাই উত্তর দেওয়ার চেষ্টা করবে যে লা প্লাটা নদী কোন তিনটি নদীর মিলিত প্রবাহকে বলা হয়? ভেরি গুড, পারানা, প্যারাগুয়ে আর উরুগুয়ে, এই তিনটি নদীর মিলিত প্রবাহকে কিন্তু একসাথে বলা হয় কি বলতো, লা প্লাটা, তাই তো? আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম যে দক্ষিণ আমেরিকার নদ নদীর কিছু বৈশিষ্ট্য বা আমাজন নদীর বৈশিষ্ট্য। এই আমাজন নদীর প্রধান বৈশিষ্ট্য হলো এটা কিন্তু বরফ গলা জলের পুষ্ট আর বৃষ্টির জল উভয় জলেই কিন্তু পুষ্ট, তাই না? আমাজন নদীর আরো একটা বৈশিষ্ট্য হলো মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয় না। তোমরা আমাকে বলো তো যে দক্ষিণ আমেরিকার একমাত্র কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে? ভেরি গুড, ওরিনাকো নদী ছাড়া কিন্তু অন্য কোনো নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি। তাহলে ওরিনাকো নদীতেই কিন্তু একমাত্র বদ্বীপ সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই পরে আরো যে কিছু বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম হলো যে আন্দিজ পর্বত থেকে বেশিরভাগ নদ সৃষ্টি হয়েছে দক্ষিণ আমেরিকায়, তাই না? দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী কিন্তু দীর্ঘ এবং আয়তনে কিন্তু বিশাল। এরপর আমরা জলবায়ু পড়েছিলাম। এই জলবায়ু কি পড়েছিলাম, যে বৈচিত্র্যের শুধু কারণগুলো পড়েছিলাম। তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশে জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি কি কি বলো? অক্ষাংশগত অবস্থান, ভেরি গুড। আর কি? সমুদ্র থেকে দূরত্ব। দেখো এই উত্তর আমেরিকা মহাদেশটির উত্তর দিক কিন্তু চওড়া এবং দক্ষিণ দিক কিন্তু সংকীর্ণ। ফলে উত্তর দিকে যে মাঝের অংশ সেখানে কিন্তু সমুদ্রের প্রভাব অতটা লক্ষ্য করা যায় না। তবে দক্ষিণ দিকে সংকীর্ণ হওয়ায় কি হয় না, সমুদ্রের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। ভূমির উচ্চতা, তার জন্যও জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এছাড়া সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ কিন্তু দক্ষিণ আমেরিকার জলবায়ু যে বৈচিত্র্য সেই জন্য কিন্তু দায়ী। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, তাহলে গত ক্লাসে আমরা এই অবধি আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই মন দিয়ে পড়াশোনা করছো, যার জন্যই কিন্তু তোমরা উত্তর দিতে পারছো। আজকে আমরা কি দেখবো? চলো, দক্ষিণ আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে, এবং এর সাথে আমরা শেলভাজ যে অরণ্য রয়েছে সেটাও একটু দেখব। দেখো, প্রথমেই দেখো বলেছে যে দক্ষিণ আমেরিকার যে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদকে মূলত 9টি ভাগে ভাগ করা যায়। তাহলে মহাদেশটা চতুর্থ বৃহত্তম মহাদেশ। বিভিন্ন কারণে জলবায়ুর বৈচিত্র্য থাকার জন্য বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন রকম জলবায়ু লক্ষ্য করা যায়। মহাদেশটির উত্তর দিকে একরকম জলবায়ু, যেহেতু উত্তর গোলার্ধের উত্তর দিকের প্রভাব লক্ষ্য করা যাবে, দক্ষিণ দিকে আবার কিন্তু অন্যরকম, তাই না? ফলে মহাদেশটির কিন্তু বিভিন্ন যে আহ, জলবায়ু সেগুলো কি কি সেটা আমাদের জানতে হবে। সেটা কয় প্রকার? মূলত 9 প্রকার। প্রথমেই দেখো রয়েছে নিরক্ষীয় জলবায়ু। আর তোমরা সকলেই জানো যে জলবায়ুর উপর নির্ভর করেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদের সৃষ্টি হয়, তাই না? যেমন যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি সেখানে যেমন চিরহরিত অরণ্য সৃষ্টি হয়, আবার যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম সেখানে কিন্তু মরুভূমির সৃষ্টি হয়, তাই তো? এটা তোমরা জানো তো? আচ্ছা, দেখো নিরক্ষীয় জলবায়ু। তাহলে নিরক্ষীয় জলবায়ুতে সারা বছর বৃষ্টিপাত হয়, ফলে এখানে কি রয়েছে, চিরহরিত অরণ্য। দেখো এই যে নিরক্ষীয় জলবায়ু। নাম্বার 2 রয়েছে সাভানা জলবায়ু ও সাভানা তৃণভূমি। 3 নম্বর কি রয়েছে, না রয়েছে উষ্ণক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। 4 নম্বর ক্রান্তীয় মরু জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ। অর্থাৎ মরু জলবায়ুর উপর নির্ভর করে কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মাচ্ছে সেটা আমরা কিন্তু একটু পরে জানবো, ঠিক আছে? আর শীতল সামুদ্রিক জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক রয়েছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু ও তার সেখানকার স্বাভাবিক উদ্ভিদ। তোমরা কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু আগেও পড়েছো, পড়েছো না? বলতো ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ কি? জলপাই, খুব ভালো বলেছো। 7 নম্বর দেখো কি রয়েছে, নাতিশীতোষ্ণ জলবায়ু, যেটাকে কি ধরনের উদ্ভিদ জন্মায়? তৃণজাতীয় উদ্ভিদ জন্মায় বা তৃণভূমি জন্মায়। 8 নম্বর নাতিশীতোষ্ণ মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, যেখানে ক্যাকটাস, বাবলা, ফনিমানসা এই জাতীয় উদ্ভিদ কিন্তু জন্মায়। আর 9 পার্বত্য জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। পার্বত্য জলবায়ু কোথায় লক্ষ্য করা যাবে? না, দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে যেখানে পুরোটাই পার্বত্য অঞ্চল রয়েছে সেই অংশটা কি হবে? পার্বত্য জলবায়ু, তাই তো? আচ্ছা, তাহলে তোমরা কি জানলে যে 9টি প্রধান প্রধান জলবায়ু ও তার সাথে যুক্ত স্বাভাবিক যে উদ্ভিদের সম্পর্ক
সেই প্রধান বিষয়গুলো জানবো। এবারে আমরা এক একটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু ও চিরহরিত অরণ্য দক্ষিণ আমেরিকার কোন জায়গায় রয়েছে এবং সেখানকার বৈশিষ্ট্য কি, কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মায়, সেগুলো কিন্তু আমরা এক এক করে জানবো। দেখো, প্রথমে রয়েছে নিরক্ষীয় জলবায়ু ও চিরহরিত অরণ্য অবস্থান। নিরক্ষরেখার নিকটবর্তী আমাজন ও ওরিনোকো নদী অববাহিকা এই জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া আর কি ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনামের দুই দক্ষিণাংশ, সেখানে কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে দেখো, বলছি যে নিরক্ষরেখার আশেপাশের অঞ্চল, তাহলে সেখানে কেমন হবে বৃষ্টিপাত? সারা বছর ধরেই কিন্তু প্রায় বৃষ্টিপাত হয়, তাই না? বছরে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়, এবং বার্ষিক যে বৃষ্টিপাতের গড়, সেটা কিন্তু ২০০ থেকে ৩০০ সেমির মতো। মনে থাকবে। বৈশিষ্ট্য কি আছে দেখো, সারা বছর প্রায় একই রকম উষ্ণ ও আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায়, এখানে কোনো ঋতু পরিবর্তন হয় না। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি হয়, ঋতু পরিবর্তন কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না। 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এর মধ্যে কিন্তু তাপমাত্রাটা ওঠানামা করে সারা বছরই। ঠিক আছে। স্বাভাবিক উদ্ভিদ, কি কি উদ্ভিদ জন্মায়? আয়রন উড, ব্রাজিল নাট, রোজ উড, বাঁশ ইত্যাদি কিন্তু গাছ বা উদ্ভিদ জন্মায়। কোথাও কোথাও সূর্যালোক প্রবেশ করতে পারে না, এই কারণে এই স্থান গোধূলি অঞ্চল নামে পরিচিত। তাহলে যে স্থানে সূর্যালোক প্রবেশ করতে পারে না, সেই স্থানকে কি বলা হয়? ভেরি গুড, তাকে কিন্তু বলা হচ্ছে গোধূলি অঞ্চল। তোমরা ডান দিকে ছবি দেখে বলো তো, কোথায় রয়েছে নিরক্ষীয় জলবায়ু চিরহরিত অরণ্য? ভেরি গুড, এই যে নিরক্ষীয় জলবায়ু, এই সবুজ অংশটা ও চিরহরিত অরণ্য। দেখো, আমাজন নদী কিন্তু ঠিক এর মাঝখান থেকে এইভাবে গিয়ে এখানে শেষ হয়েছে, ফলে আমাজন অববাহিকা। এছাড়া উপর দিকে কি রয়েছে? ওরিনাকো নদী রয়েছে। ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা এইসব দেশে কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। আর যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না, সেকে কি বলা হয় না গোধূলি অঞ্চল। বুঝতে পেরেছো? ভেরি গুড। এরপরে দেখো, ২ নম্বর, সাভানা জলবায়ু ও সাভানা তৃণভূমি। দেখো, এই সাভানা জলবায়ু, সাভানা তৃণভূমি কিন্তু কোথায় অবস্থিত? না গায়না উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমির নদী উপত্যকায় কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে ডান দিকে ছবিতে তোমরা দেখো কোথায় লক্ষ্য করা যাচ্ছে, এই যে অংশটা, এটা কিন্তু হলো সাভানা জলবায়ু ও ব্রাজিল এবং গায়না উচ্চভূমিতে অবস্থিত। কি কি বৈশিষ্ট্য রয়েছে? না গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র এবং শীতকাল কিন্তু শীতল ও শুষ্ক। বেশিরভাগ বৃষ্টিপাত কিন্তু গ্রীষ্মকালেই হয়ে থাকে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যেমন জলবায়ু, ঠিক তেমনই জলবায়ু কিন্তু এই সাভানা তৃণভূমি অঞ্চলে। কেমন? না গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র এবং শীতকাল কিন্তু শীতল এবং শুষ্ক। শীতকালে কিন্তু তেমন বর্ষা হয় না, একমাত্র বর্ষা হয় কখন? না গ্রীষ্মকালেই। এবারে কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মায় এখানে? লম্বা লম্বা ঘাস জন্মায়, বিচ্ছিন্নভাবে শাল, সেগুন, এই যে গাছগুলো রয়েছে, সেগুলো কিন্তু সাভানা জলবায়ুর প্রধান প্রধান উদ্ভিদ। এরপরে ৩ নম্বর কি রয়েছে দেখো, উষ্ণ ক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। উষ্ণ ক্রান্তীয় জলবায়ু কোথায়? দেখো, এই যে অংশটা, এই আটলান্টিক মহাসাগরের যে পাশে যে তীরবর্তী অঞ্চল পূর্ব দিকে, এই অঞ্চলটাই হলো কিন্তু উষ্ণ ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত। মূলত ব্রাজিলের পূর্বাংশ এই জলবায়ু লক্ষ্য করা যায়। প্রথমত গ্রীষ্মকালেই কিন্তু এখানে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যায়। আর কি হয়? না পূর্ব দিক থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ আয়নবায়ুর প্রভাবেই কিন্তু এখানে একমাত্র গ্রীষ্মকালেই বৃষ্টিপাতটা হয়। এর বৈশিষ্ট্য এটাই যে আয়নবায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। স্বাভাবিক উদ্ভিদ বা কি কি উদ্ভিদ জন্মায় এখানে? শাল, সেগুন, জারুল, মেহগিনি ইত্যাদি বনভূমি কিন্তু এই উষ্ণ ক্রান্তীয় জলবায়ুতে লক্ষ্য করা যায়। তাহলে আমরা প্রথমেই কি জেনেছিলাম, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তাই তো, চিরসবুজ অরণ্য। দ্বিতীয় কি? সাভানা জলবায়ু ও সাভানা তৃণভূমি। ৩ নম্বর কি? উষ্ণ ক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ৪ নম্বর, কি রয়েছে?
না ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। ডান দিকে তোমরা ছবি দেখো, কোথায় রয়েছে ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ? দেখেছো? এই যে দেখো, এই অংশটা, এই যে হলুদ অংশটা, এই অংশটাই কিন্তু হলো ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। অবস্থান কি? না এখানেই কিন্তু রয়েছে সেই বিখ্যাত আটাকানা মরুভূমি। পৃথিবীর অন্যতম শুষ্কতম এবং বৃষ্টিহীন অঞ্চল হচ্ছে এই আটাকানা মরুভূমি। তাহলে এই আটাকানা মরুভূমি কিন্তু ক্রান্তীয় মরু জলবায়ুর অন্তর্গত। বৈশিষ্ট্য কি রয়েছে? না গ্রীষ্মকাল খুবই উষ্ণ ও শীতকাল শীতল। অর্থাৎ গ্রীষ্মকালে গরম বেশি পড়ে, আবার শীতকালে কিন্তু শীত লক্ষ্য করা যায়। তাহলে এই যে মরু জলবায়ু অঞ্চল, এখানে কি কি উদ্ভিদ জন্মাবে বলতো? গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মাবে, তাই না? বিশেষ করে কাঁটা গাছ, ঝোপঝাড়, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কিন্তু এই আটাকানা মরুভূমি বা ক্রান্তীয় মরু জলবায়ুর প্রধান প্রধান স্বাভাবিক উদ্ভিদ। নাম্বার 5, শীতল সামুদ্রিক জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দেখো কোথায় রয়েছে শীতল সামুদ্রিক জলবায়ু? একেবারে কিন্তু মহাদেশটির দক্ষিণ প্রান্তে। কোথায়? এই দেখো, এই অংশটা হলো শীতল সামুদ্রিক জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। কোন কোন স্থান জুড়ে রয়েছে এটা? না দক্ষিণ চিলি এই জলবায়ুর কিন্তু অন্তর্গত। তাহলে চিলি যে দেশটি রয়েছে সেই দেশের দক্ষিণ প্রান্ত কিন্তু এই জলবায়ুর অন্তর্গত। সারা বছরই এই এই সময় কি থাকে না সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য কি? এটাই বৈশিষ্ট্য, সারা বছর সমভাবাপন্ন জলবায়ু। দেখো এই দক্ষিণ দিকটা কিন্তু দক্ষিণ আমেরিকার যথেষ্ট সংকীর্ণ, ফলে দুই দিকেই কিন্তু সমুদ্রের প্রভাব লক্ষ্য করা যায়। দেখো এদিক দিয়ে যেমন সমুদ্রের প্রভাব পাবে, এদিক দিয়েও কিন্তু সমুদ্রের প্রভাবটা পাবে। ফলে এই যে অঞ্চলটা, এখানে জলবায়ু কেমন? সমভাবাপন্ন। সমভাবাপন্ন মানে না শীত না গরম, মাঝামাঝি অবস্থায় লক্ষ্য করা যায়। কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? না চিরসবুজ পর্ণমোচী গাছের মিশ্র বনভূমি লক্ষ্য করা যায়। পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে বলো? ভেরি গুড। বছরের নির্দিষ্ট সময়ে উদ্ভিদ যখন তার পাতা ঝরিয়ে দেয় তখন তাকে কি বলা হয়? পর্ণমোচী উদ্ভিদ, তাই তো? তাহলে মিশ্র অরণ্য চিরসবুজ গাছ যেমন দেখা যায়, তেমনি পর্ণমোচী উদ্ভিদও কিন্তু দেখা যায়। তাই এটাকে কি বলা হয় বলতো? যে মিশ্র অরণ্য কিন্তু এই শীতল সামুদ্রিক জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান স্বাভাবিক উদ্ভিদ। তাহলে কি কি দাঁড়ালো এখানে? না এটা দেখলাম ক্রান্তীয় মরু জলবায়ু, আর এটা দেখলাম কি শীতল সামুদ্রিক জলবায়ু। মরু জলবায়ু কিন্তু ওই আটাকানা মরুভূমি ওই দিকটাতে লক্ষ্য করা যায়, আর শীতল সামুদ্রিক জলবায়ুটা কিন্তু চিলি দেশটির দক্ষিণ অংশে। এই দুটো কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। তোমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে কিন্তু কম বেশি সকলেই জানো, তাই তো? এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল মহাদেশটির কোথায় রয়েছে বলতো? পশ্চিম দিকে কিন্তু রয়েছে, উপকূলবর্তী অঞ্চলে। দেখো এই যে অংশটা, এই অংশটুকু হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ। অবস্থান কি? না চিলি এবং আটাকানা মরুভূমির দক্ষিণে এই জলবায়ু লক্ষ্য করা যায়। মধ্য চিলির অন্তর্গত এবং আটাকানা যে মরুভূমি তার দক্ষিণে। দেখো এখানে রয়েছে কি আটাকানা মরুভূমি রয়েছে না এখানে, তার ঠিক নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য কি ভূমধ্যসাগরীয় জলবায়ু? না গ্রীষ্মকাল উষ্ণ এবং শুষ্ক, শীতকালে বৃষ্টিপাত মাঝারি ধরনের হয়। আমরা আগেই পড়েছিলাম না যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। কেন বলতো? না পশ্চিমা বায়ুর প্রভাবেই কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি হয় না শীতকালে বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে কিন্তু শুষ্ক থাকে এবং উষ্ণ হয়। গ্রীষ্মকালে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতই হয় না। আমাদের এখানে যে যেরকম জলবায়ু তার ঠিক উল্টো জলবায়ু কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু। কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? দেখো বৃষ্টিহীন গ্রীষ্মকালে আর্দ্রতা ধরে রাখার জন্য উদ্ভিদের আহ, লম্বা মূল ও মোমযুক্ত পাতা কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে বৃষ্টি কি গ্রীষ্মকালে হয়? হয় না। তাহলে সেই সময় যে আর্দ্রতা ধরে রাখার জন্য উদ্ভিদ কি করে? না এখানকার যে গাছপালাগুলি আছে সেগুলো কিন্তু লম্বা মূল হয় এবং পাতার প্রলেপগুলো কেমন হয় বলতো? মোম, মোমের মতো। ক্যাকটাস কাঁটাযুক্ত ঝোপঝাড়ও কিন্তু এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে জন্মায়। তবে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ
জলবায়ু অঞ্চলের প্রধান যে উদ্ভিদ সেটি কি বলতো? ভেরি গুড। কি বললে যে জলপাই কিন্তু হলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ। এছাড়া এই অঞ্চলের কিন্তু ভালো ফলের চাষ হয়। কমলা লেবু, আঙ্গুর, আপেল, এই যে দামি দামি ফলগুলো, সেই ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হয় কোথায় বলতো? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। মনে থাকবে? আচ্ছা। এরপরে 7 নম্বর কি আছে দেখবো আমরা? নাতিশীতোষ্ণ জলবায়ু। নাতিশীতোষ্ণ জলবায়ু বা নাতিশীতোষ্ণ তৃণভূমি বা স্বাভাবিক বৃত্ত কোথায় রয়েছে দেখো তো? এই যে, তাই না? এই অংশটা। অবস্থান দেখো, পম্পাস তৃণভূমি এই জলবায়ুর অন্তর্গত। তাহলে পম্পাস তৃণভূমি পৃথিবীর একটি বিখ্যাত তৃণভূমি। দক্ষিণ আমেরিকায় রয়েছে পম্পাস তৃণভূমি, আর উত্তর আমেরিকায় কি রয়েছে? পেইরি তৃণভূমি, তাই না? তাহলে পম্পাস তৃণভূমি রয়েছে দক্ষিণ আমেরিকায়। আর এই পম্পাস তৃণভূমি অঞ্চলে যে জলবায়ু লক্ষ্য করা যায় সেটি কি? না নাতিশীতোষ্ণ জলবায়ু। না শীত না উষ্ণ। জলবায়ু প্রায় সমভাবাপন্ন, তবে গ্রীষ্মকালে কিন্তু উষ্ণতা কিন্তু একটু বেশি থাকে। প্রধান বৈশিষ্ট্য কি? না এই যে জলবায়ু অঞ্চলে সারা বছর ধরে জলবায়ু সমভাবাপন্ন থাকে। মনে থাকবে? সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। স্বাভাবিক উদ্ভিদ, এই তৃণভূমির ঘাসগুলো সাভানা তৃণভূমির মতো কিন্তু লম্বা নয়। আমরা পড়েছিলাম না যে সাভানা তৃণভূমি অঞ্চলের ঘাসগুলো লম্বা হয় যথেষ্ট। তবে সাভানা তৃণভূমির মতো এত লম্বা কিন্তু এই ঘাসগুলি নয়। বেশিরভাগ কি জন্মায় বলতো? শুধু ঘাসই জন্মায় কিন্তু। ফলে এই যে অঞ্চলটা, এই পম্পাস তৃণভূমি অঞ্চল কৃষি ক্ষেত্রের জন্য কিন্তু প্রচুর উন্নত। আমরা একটু পরেই পড়বো বা পরবর্তী ক্লাসে আমরা পড়বো যে পম্পাস তৃণভূমি অঞ্চল অবস্থান, সেখানকার কৃষিকাজ, পশুপালন, খনিজ সম্পদ বা শিল্প কেমন সব জানবো। ঠিক আছে? এরপরে দেখো রয়েছে 8 নম্বর, নাতিশীতোষ্ণ মরু জলবায়ু। নাতিশীতোষ্ণ মরু জলবায়ু কোনটা? দেখো, এই যে মাঝখানের অংশটা, এই পার্বত্য জলবায়ু আর নাতিশীতোষ্ণ তৃণভূমির মাঝখানে যে অংশটা সেটা হলো কিন্তু নাতিশীতোষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক। মরুভূমি প্রধান পেটাগোনিয়া অঞ্চলে এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে কোন মরুভূমি অঞ্চলে এই নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ মরু জলবায়ু লক্ষ্য করা যায়? প্যাটাগোনিয়া মরুভূমিতে, তাই তো? গ্রীষ্মকাল উষ্ণ এবং শীতকাল কিন্তু শীতল। এই হলো এই আহ, নাতিশীতোষ্ণ মরু জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? না গ্রীষ্মকাল থাকে উষ্ণ এবং শীতকাল কেমন থাকে? শীতল। দেখো আরো রয়েছে যে স্বাভাবিক উদ্ভিদ। কি কি স্বাভাবিক উদ্ভিদ এখানে জন্মায়? যেহেতু বলছে মরুভূমির প্রধান পেটাগোনিয়া, তাহলে সেখানে কি হবে? কাঁটা জাতীয় গাছ বা ঝোপঝাড়, ক্যাকটাস, ফণিমনসা এই জাতীয় উদ্ভিদ কিন্তু এই নাতিশীতোষ্ণ মরু অঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ। তাই তো? আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যেই 8টা জলবায়ু অঞ্চল এবং তাদের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে পড়েছি। এরপরে লাস্ট যে রয়েছে, কারণ আমরা প্রথমেই জেনেছিলাম যে 9টি জলবায়ু অঞ্চল রয়েছে। পার্বত্য জলবায়ু। দেখো, মহাদেশটির একেবারে উত্তরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এই যে অংশটা, এই কালারটা পুরো হর্ন অন্তরীপ অব্দি, এই যে আহ, একটু কালো কালারের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই হলো পার্বত্য জলবায়ু। কারণ আমরা জানি যে পৃথিবীর দীর্ঘতম পর্বত আন্দিজ কিন্তু সেই উত্তর থেকে দক্ষিণ অব্দি এখানে অবস্থান করছে। তাহলে অবস্থান তোমরা বুঝতেই পারলে, উত্তর থেকে দক্ষিণে আন্দিজ পার্বত্য অঞ্চলে এই জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য কি? এই জলবায়ু অঞ্চলের উচ্চ অংশে অতি শীতল জলবায়ু এবং পর্বত পাদদেশীয় অঞ্চলে অপেক্ষাকৃত কম উষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে ভূমির ঢাল অনুসারে আমরা যখন পড়েছিলাম যে ভূমির ঢাল অনুসারে কিন্তু জলবায়ুর বৈচিত্র্য দক্ষিণ আমেরিকায় লক্ষ্য করা যায়। অর্থাৎ যে স্থানটা বেশি উঁচু, সেখানে উঁচু স্থানে কি হচ্ছে? না অতি শীতল জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে। আবার পর্বতের পাদদেশে কিন্তু আবার জলবায়ু কিছুটা হলেও উষ্ণ লক্ষ্য করা যায়। এটাই হলো কিন্তু পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য জলবায়ু। এবারে কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? অধিক উচ্চস্থানে ঘাস ও লাইকেন কিন্তু জন্মায়। যেখানে উষ্ণতা বেশি, উষ্ণতা কম, একদম বরফ পড়ছে, সেখানে কি ঘাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। পর্বতের ঢালে পর্ণমোচী বৃক্ষের বনভূমি কিন্তু লক্ষ্য করা যায়। মনে থাকবে, পর্বতের ঢালে পর্ণমোচী বৃক্ষের যে বড় অরণ্য, যেমন শাল, সেগুন, মেহগিনি এইসব গাছের অরণ্য কিন্তু পার্বত্য অঞ্চলের জলবায়ুতে লক্ষ্য করা যায়।
মনে থাকবে? তাহলে এই যে 8-9টি জলবায়ু আমরা পড়লাম, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে দক্ষিণ আমেরিকার কয়টি জলবায়ু রয়েছে প্রধান প্রধান, এবং জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক কি, এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে জলবায়ু এই অবধি কিন্তু কমপ্লিট হলো, তাই না? গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? জলবায়ু বৈচিত্র্যের কারণ। আর আজকে কি পড়লাম? যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে যে সম্পর্ক রয়েছে। আচ্ছা, এরপরে তোমাদের সাথে আমি বলেছিলাম যে শেল বা চিরহরিৎ বৃক্ষের বনভূমি সম্পর্কে কিন্তু একটু আমরা আলোচনা করব, যেটি পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ বৃক্ষের বনভূমি। তার নাম কি? শেলভা। কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। মূলত কোন কোন দেশ নিয়ে এই শেলভা অরণ্য অবস্থিত? ব্রাজিল, পেরু, কলম্বিয়া, এছাড়া ভেনেজুয়েলা, যে কিছু কিছু অংশ, সে কিছু কিছু অংশ কিন্তু শেলভা যে চিরহরিৎ বৃক্ষ অরণ্য সেটা সম্পর্কে রয়েছে। দেখো, এই যে রয়েছে দক্ষিণ আমেরিকার ম্যাপ, এর মধ্যে এই যে স্থানটুকু রয়েছে, এই স্থানটুকু কিন্তু হলো শেলভা চিরহরিৎ বৃক্ষের বনভূমি। এখানে অসংখ্য গাছ কিন্তু রয়েছে এবং ঘন জঙ্গলের সৃষ্টি করেছে। মূলত আমাজন নদী অববাহিকাকে কেন্দ্র করেই এই শেলভা চিরহরিৎ বৃক্ষের বনভূমি কিন্তু লক্ষ্য করা যায়। যেহেতু এই অঞ্চলটি নিরক্ষীয় জলবায়ুর অঞ্চলের অন্তর্গত, তাই সারা বছর ধরে বৃষ্টিপাত যেমন হয়, ফলে ঘন বৃক্ষের অরণ্য কিন্তু এখানে লক্ষ্য করা যায়। দেখো, তার ঠিক পরেই রয়েছে, এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত ও উষ্ণতা হয়। বার্ষিক গড় উষ্ণতা কত থাকে? 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বছরে তাপমাত্রা কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় না, সেটা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যেই থাকে। বার্ষিক গড় যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা 250 থেকে কিন্তু 300 সেমি। অর্থাৎ বছরে 365 দিনের মধ্যে 300 দিনেরও কিন্তু বেশি দিন ধরে কি হয় বলতো? বৃষ্টিপাত হয়। এবং মাঝে মাঝে প্রবল ঘন মেঘ, কিউমুলোনিম্বাস মেঘ দ্বারা এই অঞ্চলে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতটা লক্ষ্য করা যায়। তারপর কি রয়েছে দেখো, আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিরবতম ক্রান্তীয় বৃক্ষ অরণ্য, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। তাহলে পৃথিবীর বৃহত্তম নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কোনটি? তোমাদের এরকম প্রশ্ন আসে পরীক্ষায়, তখন কি বলবে? ভেরি গুড, শেল বা চিরহরিৎ বৃক্ষের অরণ্যই হলো কিন্তু যা আয়তনে ভারতীয় উপমহাদেশের কিন্তু বেশ দুগুণ। ভারতীয় উপমহাদেশ মানে কোনটা? ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত দেশগুলোকে নিয়ে তৈরি হয়েছে বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ। এরকম ভারতীয় উপমহাদেশের দ্বিগুণ অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করছে কে বলতো? শেলভা চিরহরিৎ বৃক্ষের অরণ্য। আচ্ছা, তারপরে দেখো চাঁদোয়া কি। দেখো, এখানকার গাছগুলোর পাতা বড় ও শক্ত। গাছগুলো ঘন সন্নিবিশিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে কিন্তু সূর্যের আলো পৌঁছাতে পারে না। যেন মনে হয় অরণ্যের উপরটা চাঁদোয়ার মতো কেউ ঢাকা দিয়ে আছে। দেখো, এই দেখো, গাছগুলো লম্বা হয়, আর এই হচ্ছে কিন্তু চাঁদোয়া। এমন ঘন ঘন গাছগুলো জন্মায়, পাতাগুলো গায়ে গায়ে লেগে থাকে। সূর্যের যে আলো, সেই সূর্যের আলো কিন্তু এই অরণ্য ভেদ করে নিচের দিকে পৌঁছাতে পারে না, ফলে এই যে একটা চাঁদোয়ার সৃষ্টি হয়। ঠিক আছে, এটাই হলো কিন্তু চাঁদোয়া। দুর্গম অপ্রবেশ্য শেলভা অরণ্যে ফান, ছত্রাক, শৈবাল, বিভিন্ন ধরনের আগাছার সাথে সাথে বিষাক্ত সাপ, তারপরে মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড় ইত্যাদি জীবজন্তু কিন্তু লক্ষ্য করা যায়। দেখো, এই নিচে সূর্যালোক ভালোভাবে পৌঁছাতে পারে না বলে এই নিচের অংশটা কিন্তু স্যাঁতসেঁতে থাকে, ফলে প্রচুর ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ কিন্তু এখানে জন্মায়। সাথে সাথে সাপ রয়েছে বিষাক্ত, এছাড়া আহ রক্তচোষা যে বাদুড়, মাংসাশী পিঁপড়ে ইত্যাদি কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়। এছাড়া এই অঞ্চলের নদীতে মাংসাশী পিরানহা মাছ ও কুমির কিন্তু লক্ষ্য করা যায়। এই আমাজন নদী অববাহিকায় দেখবে প্রচুর পরিমাণে পিরানহা মাছ রয়েছে, যেটা কিন্তু মাংসাশী মাছ, এবং কুমির কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় কোথায়? না এই শেলভা চিরহরিৎ বৃক্ষের বনভূমির নদীগুলিতে। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো এক নজরে শেলভা অরণ্য, খুব ইম্পর্টেন্ট।
দেখো, অবস্থান, শেলভারণ্য কোন কোন জায়গায় অবস্থান করছে আমরা ইতিমধ্যে জেনেছি। অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু এই শেলভারণ্য অবস্থিত। ব্রাজিলের 60%, পেরুর 13%, কলম্বিয়ার 10% এবং ভেনেজুয়েলা, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানার কিছুটা কিছুটা অংশে কিন্তু এই শেলভা অরণ্য লক্ষ্য করা যায়। তাহলে সব থেকে বেশি শেলভা অরণ্য কোন দেশে রয়েছে? ব্রাজিল। ভেরি গুড। আয়তন, এই শেলভা অরণ্যের আয়তন হলো প্রায় 55 লক্ষ বর্গ কিমি। মনে থাকবে, কত আয়তন? 55 লক্ষ বর্গ কিমি। পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির 10% বসবাস কিন্তু এই শেলভা অরণ্য। পৃথিবী এই যে জীবন্ত যে প্রজাতি রয়েছে বিভিন্ন, সেই প্রজাতির 10%-এরও বেশি কিন্তু এই আমাজন অববাহিকায় বা শেলভা অরণ্যে কিন্তু বসবাস করছে। পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয় এবং এই কারণে এই আমাজন অরণ্য বা শেলভা অরণ্যকে কি বলা হয় জানো? পৃথিবীর ফুসফুস কিন্তু বলা হয়। যদি বলে পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় এবং কেন, তখন বলবে কি না শেলভা অরণ্য। কেন বলা হয়? পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয় কিন্তু এই শেলভা অরণ্য, এত সবুজে ভরা চারিদিক। তাই এরপরে হচ্ছে দেখো, 2.5 লক্ষ পতঙ্গ এবং 4 লক্ষ উদ্ভিদ কিন্তু বাসস্থান বা উদ্ভিদের প্রজাতির আবাসস্থল কিন্তু হলো এই শেলভা অরণ্য। তাহলে শেলভা অরণ্য কিন্তু কত কিছু করছে দেখো। নানা রকম প্রজাতির জীবজন্তু যেমন থাকছে, পৃথিবীর সব থেকে বেশি অক্সিজেন উৎপন্ন করছে, মোট জীবন্ত প্রজাতির 10% কিন্তু এখানেই বসবাস করছে, তাই না? ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে শেলভা অরণ্য সম্পর্কে, কি কি উদ্ভিদ জন্মায়, কি কি প্রাণী রয়েছে বা কোথায় কোথায় অবস্থান এই শেলভা অরণ্য। দেখো স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক এবং শেলভা যে অরণ্য সেটা সম্পর্কে বিস্তারিত জেনেছো। আজকের যেটুকু পড়লাম সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো একটু আমরা দেখে নেব। দেখো, 1 নম্বর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি কি উদ্ভিদ লক্ষ্য করা যায়? তোমরাই বলো। রোজউড। ভেরি গুড। আয়রন উড, রোজউড, ব্রাজিল নাট, বাঁশ জাতীয় উদ্ভিদ কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। চিরসবুজ উদ্ভিদ লক্ষ্য করা যায়। 2, আটাকানা মরুভূমিতে কোন জলবায়ু লক্ষ্য করা যায়? বলো। কোন জলবায়ু লক্ষ্য করা যায় আটাকানা মরুভূমিতে? ক্রান্তীয় মরু জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। ফলে এখানে ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ, ক্যাকটাস, ফণিমনসা, বাবলা এরকম উদ্ভিদ কিন্তু জন্মায়। আর আমরা ইতিমধ্যেই জেনেছি যে আটাকানা মরুভূমি হলো পৃথিবীর অন্যতম একটি শুষ্ক ও বৃষ্টিহীন অঞ্চল, তাই তো? আচ্ছা। 3 নম্বর, পম্পাস তৃণভূমি কোন জলবায়ুর অন্তর্গত? বলো, পম্পাস তৃণভূমি। নাতিশীতোষ্ণ তৃণভূমি বা নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত হলো কিন্তু এই পম্পাস তৃণভূমি অঞ্চল। 4, কত শতাংশ শেলভা অরণ্য জীবন্ত প্রজাতি রয়েছে? মানে 100%-এর কত শতাংশ জীবন্ত প্রজাতি শেলভা অরণ্যে রয়েছে? বলো। 10%। ভেরি গুড। 5, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় এবং কেন? কাকে বলা হয়? শেলভা অরণ্যকে। ভেরি গুড। কেন বলা হয়? কারণ পৃথিবীর যে অক্সিজেনের 100%-এর 20% অক্সিজেন যোগান দেয় কিন্তু কে? এই শেলভা অরণ্য। তাই পৃথিবীর ফুসফুস বলা হয় কিন্তু শেলভা অরণ্যকে। শেলভা অরণ্যের অবস্থান কোথায় কোথায়, অর্থাৎ কোন কোন দেশে শেলভা অরণ্য রয়েছে বলতো? সব থেকে বেশি কোথায় রয়েছে বল? ভেরি গুড। ব্রাজিলে প্রায় 60% অঞ্চল জুড়ে। ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা এইসব দেশে কিন্তু শেলভা অরণ্য অবস্থিত। শেলভা অরণ্যের আয়তন কত? প্রায় 55 লক্ষ বর্গ কিমি কিন্তু, সরি 55,000 লক্ষ বর্গ কিমি অঞ্চল জুড়ে কিন্তু এই শেলভা অরণ্য অবস্থিত। চাঁদোয়ার কি? বলো, তোমরা বলো এটা। ভেরি গুড। শেলভা অরণ্যে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলো শক্ত এবং লম্বা লম্বা হয়, ফলে এবং ঘন ঘন কিন্তু জন্মায়। চিরসবুজ উদ্ভিদ, বৃষ্টিপাত হচ্ছে, ঘন ঘন জন্মাচ্ছে, ফলে কি হবে না এদের পাতাগুলো জড়ো হয়ে এমন ঘন একটা জালের সৃষ্টি করে যেখান থেকে কিন্তু সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। সূর্যের আলো কিন্তু এই পাতায় আটকে যায়, একটা চাঁদোয়ার সৃষ্টি করে। ঠিক আছে।
এই কারণে সেলভা অরণ্যকে কি বলা হয় বলতো? চাঁদোয়া। ঠিক আছে, মনে রাখবে। তাহলে এই কটার প্রশ্ন তোমরা কিন্তু সকলে নোট ডাউন করবে এবং বাড়িতে কিন্তু পড়ে মুখস্থ করবে। আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা আজকের। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পম্পাস তৃণভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস। সকলে খুব ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।